জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সকলকে স্বাগত জানিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি সৌভাগ্য দর্পণের আজকের পর্ব। দেখুন, আমাদেরকে ভালো থাকতে হলে আমাদেরকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং দেখুন, আপনাকে নিজে থেকে কেউ ভালো রেখে দেবে না, নিজের ভালোটা নিজেকেই বুঝতে হয়। আর প্রত্যেকটি সন্তানের জন্য তার বাবা মায়ের যে আকণ্ঠতা, তার যে ব্যাকুলতা এবং তারা তার সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট করেন, তার এগেনস্টে বা তার প্রতিদান স্বরূপ কোনো কিছু কাম্যতা হিসেবে নিয়ে কিন্তু কিছু তারা করেন না, বা কোনো কিছু পাবেন এই ভেবে কিন্তু তারা কিন্তু কিছু করেন না। তারা যেটুকুই করেন নিঃস্বার্থভাবে করেন এবং তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে তার সন্তান যে তাকে কিছু ফিরিয়ে দেবে কি দেবে না এই আশা নিয়েও কিন্তু তারা কিছু করেন না। সুতরাং এই কথা বলার দেখুন একটাই কারণ, তার কারণ একমাত্র এই স্বার্থপর পৃথিবীতে বা বলতে পারেন স্বার্থপর বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র এরাই রয়েছেন যারা আপনাকে বিনা স্বার্থে আপনার জন্য কিন্তু ভাবনা চিন্তা করে এবং তারা আপনাকে ভালো রাখতে পারে। এছাড়াও আমি আমার ব্যক্তিগত জীবন বলতে পারেন এবং প্র্যাকটিস লাইফের ক্ষেত্রে বলতে পারেন, এদের সঙ্গেও পারিবারিক ক্ষেত্রে কিছু মানুষ থেকে যায় যারা কিন্তু আপনার জন্য অনেক কিছু ত্যাগ স্বীকারও করে এবং সেটা আপনার পারিবারিক কোনো লোকজন হতে পারে, আবার আপনার প্রিয় মানুষও হতে পারে। সুতরাং যে কোনো ক্ষেত্রেই এই কয়েকজন ছাড়া কেউ দেখবেন না যে আপনাদের জন্য কেউ বিনা স্বার্থে আপনাকে কোনো কিছু করছে। সমগ্র পৃথিবীটাই এইভাবেই কিন্তু চলছে। দেখুন, সেই কারণের জন্য এই মানুষগুলোকে, বাবা মাকে কখনোই অবহেলা করবেন না। দেখুন, এই কথা বলার কারণটা একটাই, তার কারণ আমার এই এতদিন ধরে যে জার্নি, তার অভিজ্ঞতা, বাস্তব যে সময় চলছে তা এবং এই প্র্যাকটিসের অভিজ্ঞতা, এই সামগ্রিকভাবেই এই কথা বললাম। দেখুন, অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেখবেন অনেক বড় বড় ভাষণ, অনেক বক্তৃতা দিচ্ছেন, কিন্তু অনেক বাড়ি গাড়ি নিয়েও অনেক কিছু বলছেন, কিন্তু শেষ পর্যন্ত দেখবেন বাবা মায়ের দায়িত্ব নেওয়ার সময় সেটাকে আর বহন করা যায় না। আবার দেখবেন এই বাবাকেই বা এই পিতাকেই দেখবেন তাকে আবার তার সেই বৃদ্ধ বয়সে তাকে তার নিজের কাজ করে খেতে হচ্ছে। সকালের দেখবেন বাজারটাও তাকে দিয়েই, বৃদ্ধ মানুষটাকেই করতে হচ্ছে। এগুলো দেখুন প্রাসঙ্গিকতা অনুযায়ী কিন্তু এটাকে দেখতে হয়। আবার সেই ধনী সন্তানের ভাষণ শুনলে তো আর কিছু বোঝার টের থাকে না। সুতরাং এই কথাই বলবো যে দেখুন, আপনাকে খারাপ রাখার মানুষ বহু পাবেন এবং খারাপ রাখতে সকলেই চাইবে। দেখবেন আপনাকে নিয়ে অকারণ সমালোচনা, আপনাকে অকারণ পেছন থেকে টেনে ধরার চেষ্টা, ইভেনচুয়ালি দেখবেন ইনফ্যাক্ট যে আপনার ক্ষতি করার লোকের কিন্তু খুব একটা কমতি কিছু পাবেন না, কিন্তু আপনাকে ভালো রাখার মানুষের বড্ড বেশি অভাব কিন্তু এই পৃথিবীতে। সুতরাং নিজের নিরীক্ষণটাকে সঠিক পর্যায়ে রেখে সেই অনুযায়ী নিজেকে এগিয়ে নিয়ে চলুন এবং সঠিকভাবে যদি পদক্ষেপ গ্রহণ করতে পারেন এবং এই পৃথিবীতে যদি সঠিকভাবে এগিয়ে যেতে হয়, তার জন্য গুরুত্বপূর্ণভাবে নিজেকেই ভালো রাখতে হবে। কেউ আপনাকে ভালো রাখবে না, কেউ আপনাকে ভালো রাখতে দেবে না। সুতরাং সেই কারণের জন্য নিজের পথটাকে নিজেকেই বাঁচতে হবে এবং সেই কারণের জন্য যা স্টেপ নেওয়ার দরকার সেই সময় থাকতে সেই পদক্ষেপ গ্রহণ করুন। দেখবেন জীবনে অনেকটা পরিসরে এগিয়ে যেতে পারছেন। দেখুন, আমি আমার চেম্বারে আমার যারা ক্লায়েন্ট তাদেরকেও বলি এবং আপনাদেরও বলছি, দেখুন এই কথাটা আমি আগেও বলেছি, অনেকবারই বলেছি যে আপনার নিজের ভালো থাকার জন্য যতটা দরকার ততটুকু করুন, কিন্তু অপরের কোনো ক্ষতির চিন্তা বা ক্ষতি করবেন না, তাতে আপনার কখনো কোনো কিছু ভালো হতে পারে না। দেখুন, আপনার প্রপার এনহ্যান্সমেন্টই আপনাকে কিন্তু সঠিক পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আপনার এই এনহ্যান্সমেন্ট চয়েসটা কিন্তু সম্পূর্ণরূপে আপনাকেই করতে হবে। সুতরাং দেখবেন যে অনেক ক্ষেত্রেই দেখবেন যে আপনাকে অনেক দিক থেকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করা হবে, কিন্তু কোনোভাবে সেই স্বরূপতাকে আপনি তার সেই জায়গাটাকে দেবেন না। দেখুন, আমাদের প্রতিটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট কিছু অ্যাকশনস থাকে, সেই অ্যাকশনসটাকে পরিমিতভাবে যদি আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারেন। দেখুন, আপনার ক্ষতি করলেও আপনি কিন্তু কখনো কারো ক্ষতি করবার চেষ্টাও করবেন না, মানসিকতাও আনবেন না। তার কারণ এই পরমা প্রকৃতি এবং ঈশ্বর তার সময় মতো হিসেব তাকে ঠিক বুঝিয়ে দেবে, শুধু সময়ের অপেক্ষা। দেখুন, একটা কথা আছে জানেন তো, যে কোটি টাকার বিছানাতে শুয়েও শান্তির ঘুমটা আসে না কারোর ক্ষতি করলে। সুতরাং
নিজেকে সঠিক পর্যায়ে অনুধাবন করে সঠিকভাবে এগিয়ে চলুন, আর বাকিটা ঈশ্বরের উপরেই ছেড়ে দিন। এবং তার সঙ্গে তো আপনাদের গাইডেন্স হিসেবে সৌভাগ্য দর্পণ রয়েছেই। দেখুন, যদি আপনি সেই পথে এগোতে পারেন, দেখবেন এই ঈশ্বর, কারণ ঈশ্বরের কাছে সকলেই সমান, সুতরাং শুধুমাত্র সময়ের অপেক্ষা। পাপের ঘড়া যখনই পূর্ণ হবে, দেখবেন ধীরে ধীরে তার আস্তে আস্তে করে দেখবেন সময় এবং পরমা প্রকৃতি সবকিছুই একদম হিসাব পূর্ণভাবে মিলিয়ে দেবে। শুধুমাত্র সময়টুকুকে একটু আপনাকে ধৈর্য ধরতে হবে, তাহলেই দেখবেন সেই পর্যায়ে কিন্তু এগিয়ে যেতে হবে। এবার এই ধৈর্য বলতেই কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই ধৈর্যই কিন্তু আমাদের দেয়, এবং সহনশীলতা এই বিষয়টা কে দেয় জানেন? আমাদের মধ্যে আমরা যে গ্রহগুলোকে নিয়ে আলোচনা করি, সেই গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বেশি এই ধৈর্যের যে পরীক্ষা তিনি নেন কে? আমাদের গ্রহরাজ শনি। এবং এই 29শে মার্চ গ্রহরাজ শনি শনিবার দিনে দিনকে কিন্তু তার গোচরে পরিবর্তন ঘটছে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। এবং শনিবার দিন এবং এদিন সূর্যগ্রহণ, অর্থাৎ ট্রানজিটের যে কতটা গুরুত্ব এই বছরটায় রয়েছে, এবং এই ট্রানজিটটা কিন্তু বিশেষ ক্ষেত্রে খুব একটা ভালো কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তার কারণ যেদিনকে এই সঞ্চারটা লাভটা হবে, সেই দিনে রাত্রির 9:43:46 সেই সময় একই সঙ্গে মীন রাশিতে প্রায় 5 থেকে 6টা গ্রহ কিন্তু অবস্থান করবে। সেখানে চন্দ্র, রাহু, শুক্র, বুধ, রবি এবং তার সঙ্গে বরুণ দেব, এই এতগুলো গ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে শনিদেব সেখানে প্রস্থান করবেন, সেখানে গিয়ে তার নিজস্ব পদক্ষেপ ফেলবেন। সুতরাং এই বছরে এবং এই বছরটাতেই একসঙ্গে 4টে গ্রহ ট্রানজিট কিন্তু হতে চলেছে। রাহু কেতুরও কিন্তু আবার এই বছরেই কয়েক মাসের মধ্যেই ট্রানজিট হবে, বৃহস্পতিরও ট্রানজিট হবে। সুতরাং বুঝতে পারছেন, যেটা কিন্তু জেনারেলি একই বছরে এই ট্রানজিটগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না। কিন্তু এই যে ট্রানজিট কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা কিন্তু সমস্যা দিতে পারে, বিশেষ করে মীন রাশি, কুম্ভ রাশি এবং বিশেষ করে মেষ রাশি একদম ফার্স্ট ফেজ শনির 7.5 কিন্তু আরম্ভ হতে চলেছে। এবং এখানে কিন্তু দেখতে পাওয়া যায় ধনু রাশি, তাদের কিন্তু 4র্থ স্থানে এখানে শনি অবস্থান করবে, অর্থাৎ তাদের ঢাইয়া শুরু হয়ে গেল। আর আমাদের সিংহ রাশির 8মে অবস্থান করবে শনি, অর্থাৎ অষ্টমা শনি। দেখুন, এ নিয়ে অনেকে অনেক কিছু বলবে, শনির 7.5 কিছু না, কোনো কিছু না, অনেক গাল গল্প শুনবেন। সোশ্যাল মিডিয়াতে তো ভরে গিয়েছে যে শনির 7.5 ভয় পাওয়ার কিছু নেই। সত্যি ভয় পাওয়ার কিছু নেই। তার জন্য আপনার কোন সময় সঞ্চার লাভ করছে এবং আপনার জন্মকুষ্ঠিতে শনির অবস্থান কোনটা, এই জায়গাটাকে অনুধাবন করার বিষয় রয়েছে। তারপর তাকে আপনি থেকে দেখতে পারেন। দেখুন, প্রবলেমটা আপনারা ফেস করেন, অনেক বড় বড় স্বঘোষিত মহাপণ্ডিত জ্যোতিষ বলবেন, আমার আগে পেছে অনেক অনুষ্ঠান দেখবেন যে 7.5 কোনো সমস্যাই হয় না, কিন্তু প্রবলেমটা তো আপনারা ফেস করেন। আপনারা জানেন যে কি পরিমাণ সমস্যা আপনাদেরকে ফেস করতে হয়, অথচ সেখানেই দেখবেন যখনই আবার চেম্বারে যাচ্ছে তখন ফার্স্ট পয়েন্টটাই কিন্তু 7.5 যে তার যে রেমেডি সেটা থাকে। সুতরাং জায়গাটাকে আপনাদেরও অনুধাবন করতে হবে এবং বুঝতে হবে। আমরা প্রথম বন্ধুকে নিয়ে আমরা আলোচনায় আসবো। কে বলছেন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? সৌমিক বোস। সৌমিক বাবু জন্ম তারিখ? 3 ডিসেম্বর 1994, তাই তো? জন্ম সময় 7:02 AM, সকাল 7:02। সকাল 7:02, তাই তো? জন্মস্থান বর্ধমান। কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান, কেমন লাগছে? 3-4 মাস দেখে অনুষ্ঠানটা ভালো লাগছে, তারপরে ফোন করে দেখানোর ইচ্ছা হলো? তার মানে সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানটা আমার যারা দর্শক রয়েছে তাদের কাছে এটা গ্রহণযোগ্য বলে মনে হয়, তাই তো? তা আমার আগে পাশে তো অনেক অনুষ্ঠান হয়, তারা অনেক বড় বড় কথা বলেন, স্বঘোষিত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, তো তাদেরকে না কল করে সৌভাগ্য দর্পণে কল করা কেন, বা এতটা গ্রহণযোগ্যতা বলার কারণটা কি? শুধুমাত্র মিষ্টি করে? আমি তো কড়া কথাও বলি, যেটা দেখতে পাই সেটা বলি। আমি ফেস রিডিং করি না, যা চার্টে দেখতে পাই সেটাই আমি বলি। কাউকে দেখে আমি কিছু বলি না, যা আমার চার্টে দেখতে পাই আমি সেটাই বলি। তার কারণ ওটাই সঠিক, সেই জায়গাটাই আমাদের দরকার, তার কারণ সেটাই আপনাকে সঠিক পথ দেখাবে, তাই তো?
দেখুন এখানে যা পাওয়া যাচ্ছে, আপনার ছেলের জন্ম তারিখে এখানে যদি বলি সেটা হচ্ছে 3 তারিখ। ছেলের মধ্যে উইজডম রয়েছে, চেষ্টা রয়েছে, কিন্তু সেই উদ্যম অনুযায়ী সঠিক কাজে আসার ক্ষেত্রে প্রবলেম। লগ্ন পাওয়া গেছে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং এখানে চন্দ্রও পাওয়া গেছে জ্যেষ্ঠা নক্ষত্রে, অর্থাৎ এই যে জায়গাটা, এইখানটাতে কিন্তু বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি, এই যে বৃশ্চিক রাশি যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু এই 29শে মার্চের পর থেকে কিন্তু ঢাইয়াটা কেটে যাচ্ছে। তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটা ইরেসপেক্টিভলি ভালো। এবং এই চতুর্থে শনি যখন থাকে তখন মানসিক একটা চাপ, বিশেষ করে কোনো কাজের ক্ষেত্রে সমস্যা, যে কোনো কাজই করুন না কেন তার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এবং এখানে লগ্নের শনি, বৃহস্পতি, রবি, বুধ এবং চন্দ্র একসঙ্গে অবস্থান করছে এবং এখানে লগ্নের দ্বাদশ স্থানে রবি রাহু যুক্ত, এখানে শুক্র রাহু যুক্ত অবস্থা বসে রয়েছে, অর্থাৎ এখানে জড়ত্ব দোষ তৈরি করেছে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে সে মঙ্গল এখানে কিন্তু দশমস্ত অবস্থায় বসে রয়েছে এবং যে কাজই করেছে না কেন সেই কাজের ক্ষেত্রে প্রপার সাকসেস আসার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং ছেলের ক্ষেত্রে শারীরিক জায়গাটা, মানসিক চাপ, এটা কিন্তু লাস্ট 2 থেকে 2.5 বছর ধরে যথেষ্ট ভোগ করছে এবং ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভোগ করছিল, তাই তো? বিশেষ করে প্রফেশনাল এরিয়াতে লাস্ট 2-2.5 বছর ধরে যেরকম ভাবে চেষ্টা করছে সেই অনুযায়ী সফলতা আসছে না। এবং আপনার এখানে প্রশ্ন ওর ব্যক্তিগত জীবন এবং তার সঙ্গে কর্ম সংক্রান্ত এবং অর্থ সংক্রান্ত, তাই তো? দেখুন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ওর কিন্তু এখানে যে একটা প্রবলেম পাওয়া যাচ্ছে, তার কারণ এখানে শুক্র কিন্তু রাহু যুক্ত এবং দ্বাদশস্থ অবস্থা বসে রয়েছে, অর্থাৎ এখানে বৈবাহিক ক্ষেত্রের জায়গাটা কিন্তু একটু সমস্যা বহুল। এখানে দুটো প্রবলেম দেখতে পাওয়া যাবেন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে। একটা দেখবেন সরাসরি কোনো রকম ভাবে যোগাযোগই হতে চাইবে না, বা কোনো রিলেশনশিপ যদি ম্যাচিওর করে সেটা কিন্তু পরবর্তীকালে কিন্তু তা কিন্তু যথেষ্ট খারাপ জায়গায় যে যাবে এবং তার জন্য ছেলেকে মানসিক চাপ কিন্তু বহন করতে হবে। এবং বর্তমান সময়ে রিলেশনশিপের জন্য কিন্তু মানসিক চাপ কিন্তু যথেষ্ট বহন করতে হচ্ছে এবং বিশেষ করে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কোনোভাবে হতে চাইছে না। অর্থ আসলেও সেটা ধরে রাখতে পারছে না এবং যে পরিমাণ অর্থ আসছে সেটা ওর যতটা পরিমাণ ক্রেডিবিলিটি, যতটা ও পাওয়া দরকার বা প্রাপ্ত হওয়ার জায়গা ক্ষমতা রয়েছে সেটা কিন্তু অর্জন করতে পারছে না, তাই তো? দেখুন এটার জন্য মূল প্রবলেমটা যে জায়গাটা সেটা হচ্ছে লগ্নে অনেকগুলো গ্রহ একসঙ্গে বসে রয়েছে এবং তার সঙ্গে চতুর্থস্থ শনি সক্ষেত্রস্থ অবস্থায় বসে রয়েছে এবং সে কিন্তু এখানে দশম স্থানকে পীড়িত করছে এবং তার সঙ্গে দ্বিতীয় স্থানটাও কিন্তু পীড়িত অবস্থায় বসে রয়েছে। এবং এই যে ব্যক্তিগত জীবনটার প্রবলেমের জন্য কিন্তু এখানে মূল কারণ হচ্ছে শুক্র রাহু। এই জায়গাগুলোকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে একটু রেকটিফাই করুন। এবং এখানে একটা নেগেটিভ কালসর্প দোষ এবং তার মঙ্গল ভঙ্গ কালসর্প দোষ, এই কালসর্প দোষ, জড়ত্ব দোষ, এগুলো কারো দিয়ে রেকটিফাই করিয়েছেন? এতদিন সময় হয়ে গেছে, ছেলে 94 সালে জন্ম, এখন 2025 সাল, মোটামুটি বলা যায় 29 বছর বয়স, এখনো কোনো স্টেপ নেননি কেন? হ্যালো, এই যে প্রবলেমগুলো যে আপনার ছেলের ক্ষেত্রে হচ্ছে, সৌমিক বাবুর হচ্ছে, সেগুলো মেলাতে পারলেন তো? এবং এই যে প্রবলেমটা ওভারকাম করবার জন্য এবার একটা ভালো করে স্টেপ নিন। তার কারণ এবার কিন্তু শনির ঢাইয়াটাও কেটে যাচ্ছে, যেটা কিন্তু প্রফেশনাল কেরিয়ারে ওর কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা কিন্তু 29শে মার্চের পর থেকে কিন্তু আসার জায়গাটা তৈরি হচ্ছে। সুতরাং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে একটু ভালো করে রেকটিফাই করুন এবং যে পয়েন্টে বললাম সেই পয়েন্টগুলো ভালো করে এই জায়গাটাকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাগুলো রেকটিফাই করুন, তাহলেই দেখবে জীবনে অনেকটা উন্নতি পাবে। আমি বলবো না এই জন্মছক বিশাল স্টেবিলিটি পাবে, কিন্তু একটা মোটামুটি স্ট্যান্ডার্ডাইজেশন অফ লাইফ এখানে লিড করতে পারবে, আর্থিক দিক থেকে যথেষ্ট স্বাবলম্বী হবে। তো তার জন্য কয়েকটা যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলোকে একটু রেকটিফাই করার দরকার রয়েছে। এবং প্রতি সপ্তাহে মঙ্গলবার দিন আপনার সামর্থ্য মতো 40 গ্রাম ওজনের কালো রঙের চা পাতা যে কোনো মূল্যের সেটা কিনে সেটাকে কোনো সুইপারকে দান করতে বলুন। এই কাজটা করুন এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে স্পেসিফিক পয়েন্টগুলোকে রেকটিফাই করুন, তাহলেই দেখবেন জায়গাটাকে অনেকটা ভালো থাকতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। দেখুন একটা জন্মছকের সঠিক আধার অনুযায়ী যদি তাকে বিশ্লেষণ করা যায় তাহলে তার প্রতিটা পয়েন্টসকে আমরা কিন্তু তাকে এক্সিকিউট করতে পারি। এবং আমি আমার সবসময় প্রেডিকশনে যেটা বলি যে জ্যোতিষকে শুধুমাত্র একটা প্রেডিকশন নয়, তাকে জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী হিসাবে কিন্তু জুড়ে নিন, তাহলেই দেখবেন কিন্তু সেখান থেকে আপনি আবার প্রসপ্যারিটি, আপনার যে আকাঙ্ক্ষা এবং তার সঙ্গে আপনার যে পয়েন্ট বা
সৌভাগ্য দর্পণের যে কথা, যে গোল অফ ডেস্টিনেশন, আমাদেরকে সঠিক পর্যায়ে সঠিকভাবে আমাদের সাফল্যের জায়গা পৌঁছানো, সেই জায়গাটা আপনি পৌঁছাতে পারবেন। তা আজকের আমাদের যে আলোচনা, সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে শনির এই সঞ্চার। দেখুন, বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে এটা কিন্তু প্রথম ফেজ আরম্ভ হবে, এবং এই মেষ রাশির ক্ষেত্রে রাশিরও ক্ষেত্রে কিন্তু দ্বাদশে এখানে শনি অবস্থান করবে। এই দ্বাদশস্থ শনি যখন হয় তখন কিন্তু বিশেষ করে ব্যক্তিগত জীবন এবং প্রসপ্যারিটির জায়গা এবং প্রফেশনাল কেরিয়ার, এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু সমস্যা কিন্তু এখানে হয়। এবার আসবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু একাদশস্থ অবস্থায় অবস্থান করবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু তাদের প্রসপ্যারিটি, ইনকাম স্ট্যান্ডার্ড এবং তাদের লাইফটা কিন্তু অনেকটা কিন্তু চেঞ্জেস আসবে। যে প্রবলেমটা এতদিন ধরে ফেস করছিলেন দশমস্ত অবস্থায় থেকে, যে প্রসপ্যারিটি এবং ইমপ্রুভমেন্ট এবং সঠিক পথ পাওয়ার ক্ষেত্রে যে সমস্যা, যেটা কিন্তু বারবার ধরে হচ্ছিল, এবং মানসিক চাপ, এই জায়গাটা থেকে কিন্তু বৃষ রাশি জাতক জাতিকারা বেরিয়ে আসবেন এবং সেখানে কিন্তু স্থান নিয়ে নেবে মিথুন রাশির জাতক জাতিকারা। তাদের ক্ষেত্রে কিন্তু এই গোচরটা কিন্তু একটু কিন্তু প্রবলেম দিতে পারে, তার কারণ তাদের যে ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ করে কোনো ইমপ্রুভমেন্টের সময়, বিশেষ করে যদি কোনো এখানে এই সময় যদি কোনো এনহ্যান্সমেন্টের সময় থাকে চাকরির ক্ষেত্রে, এই জায়গাটা কিন্তু একটু স্টেবিলিটির ক্ষেত্রে প্রবলেম দেবে এবং টাকা পয়সার দিক থেকে কিন্তু বিশেষভাবে কিন্তু এই সময়টাকে একটু সতর্ক থাকতে হবে। এটা শুধুমাত্র 1 বছর নয়, শনির গোচর এই যে পরিবর্তন, এটা কিন্তু 2.5 বছরের। সুতরাং আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনায় ফিরবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার। কার সম্বন্ধে জানবেন? স্যার আমার সম্বন্ধে জানবো। আপনার নাম? আমার নাম শ্যামল দে। শ্যামলবাবু, আপনার জন্ম তারিখ? 3rd জুলাই 1983। হ্যাঁ। জন্ম সময় 11:25 AM। 11:25 AM। জন্মস্থান? জিরাট। জিরাট? হ্যাঁ। মানে আসাম? না, আমাদের হুগলি জেলা জিরাট। হুগলি জেলার জিরাট। আচ্ছা আচ্ছা। আসলে আসামের জিরাট থেকে আমার অনেক ক্লায়েন্ট থাকে, তো সেই কারণের জন্য জিরাটটা, গতকাল রাত্রিরেও একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলেছি জিরাট থেকে। আচ্ছা, এখানে তো কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? স্যার অনুষ্ঠান তো বহুত দিন থেকে দেখি, কিন্তু লাইন পাই না। এইটাই হলো প্রথমেই ধরতে পারি, লাইনই পাই না। সে তো বহু মানুষ চেষ্টা করে দেখে সেই কারণের জন্য। সুতরাং সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানটা তাহলে আমার যারা দর্শক রয়েছে তাদের কাছে ভালো লাগে, তাই তো? হ্যাঁ। সুতরাং সৌভাগ্য দর্পণে একটা গ্রহণযোগ্যতা রয়েছে বলছেন, তাই তো? নিশ্চয়ই আছে, 100%। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, এছাড়াও তো আরো অনেক প্রোগ্রাম আছে, অনেক অভিজ্ঞতা স্বঘোষিত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির অনুষ্ঠান রয়েছে আমার আশেপাশে। শুধুমাত্র তাহলে সৌভাগ্য দর্পণকেই ফোন করা কেন? স্যার মানুষ তো দুনিয়ায় অনেক রকমের আছে, ভালো মানুষটা চিনে নিতে হয়। সেই জায়গাটাকে আপনি চিনে ফেলতে পেরেছেন বলছেন? হ্যাঁ। আচ্ছা, দেখা যাক এবার আপনার জন্মছককে কতটা জাস্টিফাই করা যায়। দেখুন, এখানে 3 তারিখে জন্ম, অর্থাৎ আপনার, এবং 3 সাল, আজকে যে জন্মছক দুটি পেলাম তো দুটোরই কিন্তু 3 তারিখে জন্ম, অর্থাৎ এখানে বৃহস্পতি কিন্তু এখানে বিশাল বড় ফ্যাক্টর, এবং তার সঙ্গে এখানে কেতুও কিন্তু রয়েছে। সুতরাং এখানে বৃহস্পতি কেতুর যখন কম্বিনেশন তৈরি হয়, তা কিন্তু জীবনে সবটা ক্ষেত্রে কিন্তু প্রসপারিটি ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করে এবং জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বারবার ধরে কিন্তু একটা বাধা তৈরি করে। এবং লগ্ন পাওয়া গেছে এখানে হস্তা নক্ষত্রে। এই যে হস্তা নক্ষত্রে যখনই লগ্ন পাওয়া যায়, জীবনে অনেকটা পথ কিন্তু নিজের চেষ্টায় কিন্তু উঠে দাঁড়াতে হয় এবং বারবার ধরে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এখানে সমস্যা তৈরি হলো, সেই সমস্যা থেকে কিন্তু আবার কিন্তু উঠে দাঁড়াবেন। এবং এখানে দশমস্ত রাহু, বুধ এবং মঙ্গল একসঙ্গে অবস্থান করছে, যার ফলে প্রসপ্যারিটির জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা, এবং যে কাজের ক্ষেত্রে আপনি যতটা কন্ট্রিবিউট করবেন সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু এখানে আসতে চায় না। এবং লগ্নের দ্বিতীয় স্থানে তুঙ্গস্থ শনি অবস্থান করছে, যা কিন্তু আর্থিক দিক থেকে স্বাবলম্বী করলেও তা কিন্তু অনেকটা স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু করবে। এবং লগ্নের বর্তমান সময় এখানে মীন রাশি, এই মীন রাশির ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা খুব একটা সুখকর নয়, বিশেষ করে ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রাগল কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যা কিন্তু আপনি যেভাবে চেষ্টা করছেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসতে দিচ্ছে না। এবং আপনি বাড়ি দূরবর্তী স্থানে বা বাইরে যখন থাকেন অনেকটা মেন্টালি পিস অবস্থায় থাকেন। আর কি জানতে চান বলুন? স্যার আমি জানতে চাই, স্যার আমার এই বৈশাখ মাস থেকে আমার একই পায়ে দুবার ভাঙলো। দেখুন, আমি আপনাকে আগেই বললাম যে বর্তমান সময়টা একদম ভালো না, এবং আমি আমার বহু বছর আগে যখন এই শনির সঞ্চার লাভ হয়েছিল
আগের যে ট্রানজিট নিয়েছিল তখনই বলেছিলাম কিন্তু যে শনির গোচর যখনই হয় বিশেষ করে আমাদের লোয়ার পোর্শনের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু এখানে প্রবলেম তৈরি করে এবং আপনার যে লগ্নের ষষ্ঠ স্থানেই কিন্তু এখানে শনি বিরাজমান ছিল এবং সে কিন্তু লগ্নকে যথেষ্টভাবে লগ্নপতিকেও কিন্তু পীড়িত করেছিল এবং আমাদের এই যে সময়টা বর্তমান সময়টা ভালো না, আমি আগেই আপনাকে যেটা বললাম, এবং বর্তমান সময় তার ফলে কি আপনি আপনার নিজেকে যতটা এক্সিকিউট করছেন সেই অনুযায়ী কোনো ফল কিন্তু পাচ্ছেন না। এবং এই যে শনির যে 7.5 এর প্রভাবটা আপনি তাহলে বুঝতে পারলেন যে কতটা পরিমাণ এফেক্টিভ। এবার কিন্তু মেন ফেজ ঢুকছে, সুতরাং সেই সময় যাদের ক্ষেত্রে মীন রাশি বিশেষ করে তাদের ক্ষেত্রে লগ্নস্থ যখন শনি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে ভালো না। বিশেষভাবে সতর্কতামূলক ভাবে থাকুন, জীবনে এগিয়ে চলুন, চামড়ার কোনো দ্রব্য কারোর থেকে গ্রহণ করবেন না। বিশেষ করে বাড়ি ঘর ধরে একটু পরিষ্কার রাখুন, পাকে পরিষ্কার রাখুন এবং দক্ষিণাকালীর মন্ত্র জাপ করতে থাকুন এবং প্রতিদিন মাকে স্মরণ করুন, দেখবেন অনেকটা স্টেবিলিটি পাবেন। এবং এই জন্মছকের ক্ষেত্রে বলবো যে শনি একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং তার সঙ্গে কিন্তু ষষ্ঠপতিও কিন্তু এখানে পীড়িত অবস্থায় এবং এখানে যে দেখতে পাচ্ছেন লগ্ন একটু পীড়িত, এই জায়গাটাকে একটু ভালো করার সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে দেখবেন ভালো থাকবেন। এবং প্রত্যেক শনিবার দিন মা দক্ষিণাকালীকে একটা জবার মালা দেবেন এবং মায়ের কথা প্রতিদিন স্মরণ করতে থাকবেন এবং একটি মন্ত্রপাঠ করবেন। এবং এই চার্টের জন্য যা মন্ত্রপাঠ আপনি প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো, আপনি সেটা রেগুলারলি করুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। এবং জুলাই মাসের পর থেকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই যে স্পেসিফিক জায়গাটাকে একটু রেকটিফাই করুন এবং 29শে মার্চের আগে যদি সম্ভব হয় একটু রেকটিফিকেশন, এই যে শনি 7.5 যে মেন ফেজটা চলছে তার একটা প্রোটেকশন নিন, তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন। আপনি কারোর সঙ্গে কনসাল্ট করে আগে প্রোটেকশন নিয়েছেন? না স্যার, আমার বাড়িতে স্যার কালী পুজো করে এই বাড়িতে। কালী পুজো করলে হবে না, তার সঙ্গে বিশেষ মন্ত্রপাঠ, আমি কিন্তু ওই জন্য কথাটা যোগ করেছি, দেখবেন। ঠিক আছে, এই সঙ্গে সঙ্গে আপনার যদি দরকার হয় আপনি আমাকে কমিউনিকেট করবেন হোয়াটসঅ্যাপে, কি করতে হবে আমি আপনাকে প্রপারলি গাইড করে দেবো। আশা করি ভালো বুঝতে পেরেছেন। আমার কি আর কোনো বিপদ আছে সামনে? দেখুন এই বছরটা আগামী 2.5টা বছর কিন্তু মোটেও ভালো না, 5টা বছর খুব ট্রাবল, তার মধ্যে এই 2.5টা বছর মেন ফেজ, সুতরাং এই সময়টা একটু বিশেষভাবে সতর্ক থাকতেই হবে। এবং এই যে কথাটা বললাম, মাকে স্মরণ করুন, জিনিসপত্র পরিষ্কারভাবে রাখার চেষ্টা করুন, পাকে পরিষ্কার রাখুন এবং তার সঙ্গে সঙ্গে কারোর থেকে কোনো চামড়ার কোনো দ্রব্য গ্রহণ করবেন না। এই জায়গাটাকে করুন, কোনো নিরামিষ খাবারের প্রয়োজন নেই, এরকম কিচ্ছু করতে দরকার নেই, মন ভক্তি ভরে আপনার সমস্যাটাকে মাকে জানান এবং এই 7.5 জন্য একটা প্রোটেকশন নিন, তাহলেই দেখবেন অনেকটা বেটার থাকবেন। দেখুন আমাদের যে আজকের যে আলোচনা, সেই আলোচনার বিশেষ আপনারা একদম প্রত্যক্ষভাবে দেখতে পেলেন যে 7.5 প্রভাব এবং চতুর্থস্থ শনি এবং অষ্টমা শনি ক্ষেত্রে কি প্রবলেম। বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অষ্টমা শনি কিন্তু অবস্থান করবে অষ্টমে। এই অষ্টমা শনি যখন থাকে তখন কিন্তু বিশেষ করে শারীরিক ক্ষেত্র, প্রফেশনাল কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা এবং কোনো ইমপ্রুভমেন্টই কোনোভাবেই তার বার ধরে কিন্তু প্রতিহত করতে সাহায্য করে, মানে প্রতিহত করে থাকে, যা কিন্তু আপনার ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। এবং বিশেষ করে যাদের ক্ষেত্রে ধনু রাশি তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা মোটেও ভালো কিন্তু নয়। অর্থাৎ এখানে যা পাওয়া গেল, এখানে মীন রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশি তাদের ক্ষেত্রে শনির 7.5 মেন ফেজ কিন্তু চলছে এবং তার সঙ্গে ধনু আর সিংহের কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু অষ্টমা শনি অর্থাৎ এখানে কিন্তু ঢাইয়া চালু হয়েছে এবং চতুর্থ শনি অর্থাৎ ঢাইয়া তৈরি হলো। তাদের ক্ষেত্রে কিন্তু 29শে মার্চের আগে সম্ভব হলে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে একটু স্টেপ নিন, তাহলে দেখবেন অনেকটা বেটার থাকতে পারবেন। যাদের ক্ষেত্রে কর্কট রাশি তাদের কিন্তু নবমস্ত শনি অবস্থান করবে, এই সময়টা তাদের ক্ষেত্রে একটা মিডিওকার সিচুয়েশন যাবে কিন্তু প্রফেশনাল কেরিয়ারে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট এই সময়টাতে পাবেন। সিংহের ক্ষেত্রে আমি বললাম এই সময়টা খুব একটা ভালো না, বিশেষ করে প্রফেশনাল এবং শারীরিক জায়গাটা। তুলার ক্ষেত্রে বর্তমান সময়টা কিন্তু ভালো, তার তুলার ক্ষেত্রে ষষ্ঠস্থ শনি অবস্থান করবে, যা কিন্তু তার প্রসপ্যারিটি এবং তার সঙ্গে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্ত স্টেপের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে। এর সঙ্গে বাকি কিন্তু জন্মছকের কিন্তু আর একটা প্রভাবও কিন্তু রয়েছে, তার দশা অন্তদশা, তার উপরও কিন্তু অনেকটা ফ্যাক্টরস কিন্তু নির্ভর করে। এরপরে আসো বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চমস্ত শনি অবস্থান করবে, যা কিন্তু এখানে কিন্তু তার কিন্তু এখানে ঢাইয়াটা সরে যাচ্ছে, ফলে এই সময়টা কিন্তু অনেকটা বেটার কিন্তু থাকবে। কিন্তু কামিং একটা বছর সময় কিন্তু খুব একটা এফেক্টিভ হবে না যেরকম ভাবে চাইছেন, কিন্তু আগের তুলনায় অনেক বেটার। 2026 থেকে জীবনের মোড়ের মধ্যে কিন্তু অনেকটা পরিবর্তন কিন্তু পাবেন। এবং মকরের ক্ষেত্রে তৃতীয়স্থ শনি কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট দেয় এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কমিউনিকেশন এরিয়া এবং যে কাজ আটকে ছিল সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট পাবে। এবং কুম্ভের ক্ষেত্রে দ্বিতীয়স্থ শনি, যা কিন্তু পারিবারিক ক্লেশ, পারিবারিক ইমপ্রুভমেন্ট এবং বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে এই জায়গাটাকে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট। দেখুন
বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কথা শুনতে পাবেন, কিন্তু সঠিক জায়গাটাকে অনুধাবন করে তবেই এগোতে পাবেন। তা না হলে সমস্যাটা আপনাকেই ফেস করতে হবে, আপনিই ফেস করবেন। যেরকম শুধুমাত্র কোনো কথা শুনে লাভ হবে না, জাস্টিফাইডলি চলুন। এভরিথিং চুজ বাই জাস্টিফাইডলি। সুতরাং আজকের সময় তো থামতে বলছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।